অনু, ঠিক কথাই বলেছি। আনহিতা কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল। অন্য প্লেটে খাবার বেড়ে অনুরাগকে দিল, বলল, মাঝরাতে খেয়ে নিতে বলো, তখন খিদে আসবে। আমি পারবো না, চামিনা আপাকে দিয়ে পাঠিয়ে দাও। আনহিতা ভারী অবাক হলেন ছেলের ব্যবহার, আর না পেরে বললেন, কি হয়েছে অনু? তোমার ব্যবহার ভালো ঠেকছে না আমার। তোমার বৌমার কাছ থেকে জেনে নিও। আমি কি বলবো মা? দাঁড়ালো না অনুরাগ, সোজা ঘরে গেল, ধাক্কা দিল, দরজা খুলল না। আয়না বিছানায় বসা ছিল, পড়ছিল বই নিয়ে। সামনে তার পরীক্ষা, কলেজে, বাড়িতেই পড়া দরকার, কলেজে যাওয়া হয় না। অনুরাগের দরজা ধাক্কানোতে খুলতে ইচ্ছা হলো না, খুলল না, বসেই থাকলো। খুলতে বললে খুলবে। অনুরাগ প্রায় 4-5 মিনিটের মতো দরজা ধাক্কা দিয়ে গেল, আয়নাও খুলল না। শেষমেশ গুরুগম্ভীর গলা ভেসে এলো, আমাকে কি আজকে বাইরে ঘুমোতে হবে? বিছানা থেকে নামলো আয়না, ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা খুললো, বা কোনো দিকে না দেখে আবারও বিছানায় উঠে বসলো। অনুরাগ হেঁটে গিয়ে টেবিলের কাছটায় গেল, দেখলো 3টা টুকরা, তাও একটা ছবি সাজিয়ে রাখা, মানে জোড়া দেওয়া। ছবিটা কোথা থেকে এলো এতদিন পর? এত খুঁজেও পেল না সে। আজ কোথা থেকে? এইটা এখানে কি করে? বই থেকে মুখ সরালো আয়না, মুখ দিয়ে অনেক কিছুই বের হলো, তবে বলল না, শুধু বলল, কুড়িয়ে পেয়েছি। উচ্ছিষ্ট নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? উচ্ছিষ্টই যখন, টেবিলে কেন রাখা হলো? প্রচন্ড রকম আহত হলো আয়না, এক লাফে বিছানা থেকে নামলো, ছবির টুকরাগুলা কুচি কুচি করলো, তারপর ফেলে দিল। অনুরাগ ভ্রু কুচকে তাকালো, বলল, সমস্যা কি? তো চোখে তাকালো আয়না, বলল, আমার ছবি ছিঁড়ে ফেলে দিয়েছেন, তখন আবার আমার প্রতি এত দরদ কোথা থেকে আসলো? আমি ছাড়িনি। না জেনে মিথ্যে অপবাদ দেবে না, খবরদার। গলার আওয়াজ তো বেশ উঁচু। নিজে ভুল করো আবার আমাকে শাসাও। কি পেয়েছো তুমি? কে যেন এগিয়ে আসছে তাদের ঘরের দিকে। অনুরাগ সোজা দরজা বন্ধ করে দিয়ে আসলো, বলল, কে ছিঁড়েছে তোমার ছবি? কে? আপনি? কে ছিঁড়বে আর? আলমারির কোনায় ঝাড়ু দিতেই বেরিয়ে এলো। আমি করিনি, কুহেলির কাজ। আয়না চুপসে গেল, চোখ নামিয়ে নিল, চুপ করে থাকলো। অনুরাগ বলল, চুপ কেন? কুহেলি তো বন্ধু হয় তোমার, তাই চুপসে গেলে? আর আমি তো শত্রু। কোহেলি কেন আমার ছবি ছিঁড়বে? আর কোহেলি যখন আপনার বউ, তখন আমার ছবি এই ঘরে কি করছিল? জানি না। কুহেলির নাম ধরেছি বলে খারাপ লাগছে? আমি চাই না কথা বাড়ুক। এখন তো কিছুই চাইবে না তুমি। কুহেলি আমার শত্রু, কিন্তু তোমার বন্ধু। সে কি বলল তার ভক্তদের? অনুরাগ চৌধুরী তার উপর দুর্বল, তার সৌন্দর্যে মাতোয়ারা। আবার তাকে ফিরাতে চাইছে নিজের কাছে। ভুলের ক্ষমা চেয়েছে। সে নিজে কোনো ভুল করেনি, বরঞ্চ অনুরাগ চৌধুরী নিজের ভুল স্বীকার করে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে তার উপর থেকে। ছাড়াছাড়ির বছর না পেরোতেই যেই লোক দ্বিতীয় বিবাহ করে, সেই লোকের কাছে ফেরার কথা ভাবতেও পারে না কুহেলি। কি সুন্দর বিবৃতি দিল কুহেলি! আমার সব মান সম্মান ধুলোয় মিশে গেল। তারপরও সে তোমার বন্ধু। আমি মুখ খুলিনি এখনো, এড়িয়ে গেছি। যাচ্ছি সাংবাদিকদের প্রশ্ন, কারণ কুহেলি সরকার আয়নামতির বন্ধু হয়। আয়না একটু করে তাকালো তার চোখের দিকে, আবারও চোখ নামিয়ে দিল। আমাকে আর কতভাবে তুমি অপমান করবে আয়নামতি? আমি তোমাকে আমার শক্তি, অনুপ্রেরণা ভাবি, আর তুমি জেনে শুনে কলঙ্কিত করছো আমায়। শাস্তি কি এখনো শেষ হয়নি? আর বাকি থাকলে দিয়ে দাও, কারণ আমি মনে করে ফেলেছি হয়তো থাকতে থাকতে তুমি এই সম্পর্কটার প্রতি দুর্বল হয়ে পড়েছো। কিন্তু না, তুমি ঠিক আগের মতোই আছো। যে আমার কষ্ট বুঝাতো দূরে থাক, কষ্ট দিতেই পছন্দ করে। আমার অপরাধ, আমি তাকে জোর করে বিয়ে করেছি। আর কি কি শাস্তি বাকি রেখেছো আয়নামতি? বুকে ছুরি চালানো? আপনি বাড়াবাড়ি করছেন। হাতের বাহু খামচে ধরে তার সামনে আয়নাকে এনে দাঁড় করালো। অনুরাগ বলল, দ্বিতীয় বিয়ে করে প্রাক্তনের ওপর কেন দুর্বলতা? হাজার হাজার লোকের সামনে এই প্রশ্ন তোমাকে করা হলে তুমি কি বলতে আয়নামতি? লাগছে আমার। চট করে ঠেলে দিল অনুরাগ, বলল, আরে, কাকে কি বুঝাই আমি? এই মেয়ে কে হয় আমার? ওই বিয়ে নামক শব্দটা ছাড়া তো কিছুই নেই আমার তোমার মাঝে। ভালোবাসা টালোবাসা তো বহুদূর। সামান্য মায়াও হয় না তোমার। রাস্তার কুকুর বিড়ালেরাও তো তোমার সহানুভূতি পায়। ওই রূপাও তো পরের মেয়ে, তাকে আপন করতে তো কষ্ট হয়নি। আমি কেন সবকিছু থেকে এতটা ব্যতিক্রম? আমার অপমানগুলো তোমার অপমান হওয়া উচিত ছিল, আর আমার সুনামে তোমার গর্ব। এটাই স্বামী স্ত্রীর সম্পর্ক আয়নামতি। ভেবেছিলাম আমি এইসব কথা তুলবই না তোমার সামনে, সব ভুলে থাকবো, সয়ে যাব। তুমি নিজ থেকে এসে কথা বলবে আমার সাথে, তোমার ভুল ভাঙবে। আমার সেই ছোট্ট বিন্দু কণার মতো রাগগুলো তোমার কথায় চট করে সরে যাবে। তুমি রাগ ভাঙাবে, একটুখানি অনুতাপ নিয়ে তাকাবে। কিন্তু তুমি ওই ছোটখাটো ইস্যু নিয়ে, যার কারণও কুহেলি, সেটার দায় চাপিয়ে দিচ্ছ আমার ঘাড়ে।
কারণ আমার ওই একটাই দোষ, আমি ভালোবাসি তোমায়, একটু বেশি যত্নে রাখি তোমায়। এতক্ষণে আয়নার গাল ভিজে উঠেছে, হাতের মুঠোয় শাড়ি ডুকরে উঠছে কিছুক্ষণ পর পর। কোয়েলির মাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে, ফিরলে একেবারে দেখে এসো। আর কোয়েলিকে বলে এসো তার নাম জপে জপে আমি ঘুমোতে যাই, তাকে ভেবে ভেবে দিনরাত পার হয় আমার। কুহেলিকে নয়, পারলে পুরো দুনিয়াটাকেই জানিয়ে দিও। পারলে সাথে এটাও জানিয়ে দিও, কুহেলি নয় বরং তুমি আমার জীবনের সবচাইতে বড় ভুল। চোখের কোণায় তীব্র বিতৃষ্ণা অনুরাগের। আয়না চুপচাপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। আওয়াজ অনুরাগের কান পর্যন্ত গিয়ে ঠেকলো শুধু। আমি তোমাকে আঘাত করে কথা বলতে চাইনি, নিজের জায়গাটা বুঝে নিয়েছি। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আর আঙ্গুলে মলম লাগাও, আমি বাইরে গেলাম। আপনার ঘরে আপনিই থাকুন, যাই আমি। চোখ ভর্তি গালে লেপ্টে থাকা জল নিয়ে কথাটা বলল আয়না। সশব্দে হেসে ফেলল অনুরাগ। আমার ঘর, আমার বাড়ি, আমার রাজত্ব, কিন্তু ক্ষমতা তো তোমার হাতে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল অনুরাগ। আয়না বিছানায় বসে থাকলো। অনেকক্ষণ বসে বসে ইচ্ছে মতো কাঁদলো। চামেলি খাবার এনে দিল। আয়নার চোখ ফোলা দেখে কিছু জিজ্ঞাসা করতে চাইলো, কিন্তু করলো না। শায়লা বেগম এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল কোনো কথা ছাড়া। আরনিতা এসে মলমের কৌটা দিয়ে গেল, বলল, মনে করে লাগিয়ে দিও বৌমা, তুমি না পারলে অন্যকে বলো, ও লাগিয়ে দেবে। আয়না ভাত খেয়ে নিল, তারপর মলমের কৌটাটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তিনতলা সিঁড়ি বেয়ে বেয়ে অনেক কষ্ট করে ছাদে উঠলো। ছাদে বড় সাইজের বাল্ব লাগানো। বিশাল ছাদটাতে এত বড় বাল্বটাও পোষাতে পারলো না। আবছা আবছা অন্ধকারে ছাদের আনাচে কানাচে ছেয়ে আছে। তবে রাতের আকাশ ঝলমলে, তাই আয়নার ভূত ভয় বেশি জমতে পারল না। ভয় আরও কেটে গেল যখন দেখলো ছাদের কোনায় দাঁড়ানো একটা লম্বাটে সৌষ্ঠব দেহায়বব মাথা নিচু করে কি যেন করছে। একটাবার থমকালো আয়নামতি। অনুরাগের হাতে সিগারেটের প্যাকেট, সিগারেটের প্যাকেটে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে সেটা জ্বলে গেল। তারপর ধারালো সিগারেটের মুখে হঠাৎ পেছনে নরম পায়ের আওয়াজ আর ফোপানির শব্দে সম্বিত ফিরল তার। আপনি সিগারেট খান প্রফেসর? ফোঁস করে কথাটা বলল আয়না। গায়ে হালকা গোলাপি রঙের শাড়িতে রং খুলে গেছে তার। কান্নায় চোখ মুখ ফুলে টইটুম্বর। লম্বা বেনুনি কোমরে পড়ে আছে, লম্বা সিতিকাটা মাথায়। মাথায় কাপড় দেওয়া নেই। প্রফেসর মানুষ সিগারেট খায় না, খেলেও বিরাট সমস্যা হবে এমনও না। আমি জানি না আপনি সিগারেট খান। আলতো বাঁকা হাসি ঠোঁট ঝুলিয়ে রাখলো অনুরাগ। অন্যদিকে তাকিয়ে বলল, এত রাতে এখানে কি? ঘরে যাও। আয়না এগিয়ে এলো, জ্বলন্ত সিগারেট কেড়ে নিল অনুরাগের কাছ থেকে, ফেলে দিল। পায়ের দু ফিতার জুতোর তলায় পিষে ফেললো সেটাই। তারপর নাক টানতে টানতে বলল, গন্ধ। অনুরাগ অন্যদিকে তাকানো। আয়না নাক দিয়ে গন্ধ শুকতে শুকতে মুখ নিয়ে গেল অনুরাগের মুখের কাছে। মুখোমুখি নাক টেনে গন্ধ শুকে বলল, গন্ধরাজের গন্ধ, সিগারেটের নয়। মুখে হাসি আয়নার। মলমটা বাড়িয়ে দিল অনুরাগের দিকে, আঙ্গুলও বাড়িয়ে দিল। মলমটা নিল অনুরাগ। কৌটা খুলতে খুলতে অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আগেই বলেছি সিগারেট খাই না আমি। তাহলে হাতে সিগারেট কেন? আমাকে দেখা মাত্র তড়িঘড়ি করে চলে গেল বাবা, ফেলে গেল প্যাকেট। ও, একটু ধীরে ধীরে লাগান, অনেকটা কেটেছে। মন কোথায় ছিল? সত্যি বলি। চোখ তুলে তাকালো অনুরাগ। সত্য শুনতেই মজা, যদিও হয় বিষাক্ত। আপনার বকা খাওয়ার ভয়ে অন্যমনস্ক ছিলাম, বাঁচতে পারলাম কই। বকা? বকা কোথায় দিলাম? ওগুলো আমার ভুলের বিবরণ। আমি কি জানতাম না কি থাকো সব কথা, ভালো লাগছে না। আয়না মলমের কৌটা নিয়ে ফেললো। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলো অনুরাগের বুক। চওড়া বুকটাতে নিজের জায়গা করে নিয়ে গুটিসুটি মেরে পড়ে রইল। কিছুক্ষণ পর বলে উঠল, আপনি আমায় ধরছেন না কেন? আশ্চর্য, কত বকেছেন আমায়, তারপরেও তো কাছে এসেছি। অভদ্র মানুষ, অনেক তো জ্ঞান দিলেন। আমি খারাপ সেটা আমি জানি, ভালো সাজতে যাই না, যাচ্ছিও না। অনুরাগ দুহাত বাড়িয়ে কোমল শরীরটা নিজের দুহাতের বাঁধনে নিল। মাথাটা বুকে চেপে বলল, আর কত রাগারাগি? মান অভিমান জমিয়ে রাখা আর দূরে থাকা, সবকিছুর হিসাব এবার ছুকিয়ে ফেলা দরকার। একেবারে চলে যাও, নয়তো পরিপূর্ণ আমার আয়নামতি হয়ে যাও। তুমি কি বলো? আমাকে আজকাল আয়না নামে কেউ চেনে না প্রফেসর। আপনি আমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আপনার আরো শাস্তি বাকি আছে। শাস্তি হিসেবে তোমার হাতের নখগুলো এভাবে পিঠে পিঠে থাকতে হলে? থাক, মলম তো আছে। বাগান বাড়িতে ফুল তোলার কাজ চলছে। আয়নাও হাত লাগিয়েছে। সকাল সকাল রূপা এসে হাজির করলে সায়ান। আয়না বিস্মিত হলো, বলল, ওকে নিয়ে এসেছিস কেউ জানে? রূপা মিটমিট করে হাসলো। সায়ান আয়নাকে দেখে ঠোঁট টানলো। আয়না হেসে কোলে নিয়ে ফেললো তাকে। আদরে আদরে ভরিয়ে দিয়ে বলল, কোলে নিলাম তো, আবার কি আমার জন্য মন পড়ছে? সায়ান চুপটি করে বুকের সাথে লেগে থাকলো। আয়না কপালে মাথায় চুমু দিতে দিতে রূপাকে বলল, কি হলো বললি না যে? আম্মা তোকে বকবে না?
তুই এত দূর ওকে নিয়ে হেঁটে এসেছিস? এভাবে আসা ঠিক হয়নি। তোমার বর এনে দিয়েছে? বর? প্রফেসর? হুম। গাড়িতে করে এসেছিস? হুম। উফ, তাহলে তো ঠিক আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আম্মা কিছু বলেনি? ভাবি? ছোট সাহেবকে জিম্মা বলছে, শোনো জামাই, আমার ভাইরে তাড়াতাড়ি নিয়ে আসবা, আর ফুফুর কোলে দিয়ে আদর খাওয়ার আবার পাঠাই দিবা। আমি আমার ভাইরে সাইরা থাকিতে পারবো না। আয়না হেসে দিল, বলল, তাই নাকি? আব্বা আদর খেতে এসেছে? এই আব্বা আদর তো খেয়েছেন, এখন আর কি কি খাবেন আপনি? সায়ান উ উ শব্দ করলো। আয়না তাকে আরো আদর করে দিল, বলল, আব্বা কথা বলা কখন শিখবে? ও কথা বলা শিখলে তোমাকে আনামতি ডাকবে। চুপ, বেশি পেকে গেছিস। প্রফেসর কোন দিকে? রাস্তার মোড়ে শার্ট কোট পরা কতগুলো সাহেবের সাথে কথা বলছে দেখলাম। আচ্ছা, আমি বাবুকে ঘরে নিয়ে যাই, একটু দুধে পাউরুটি ভিজিয়ে খাওয়াই। তুইও চল। সন্দেশ খাবি? তোর ছোট সাহেব এনেছে। কাল ভাই আনছে সন্দেশ, খেয়েছি, আবার খাবো। এখানে নিয়ে আসো, আমি ওখানে যাব না। আচ্ছা, আমি যাই আর আসি, তুই এখানে থাক। তোর ফুল তুলতে হবে না। রূপা মাথা দুলিয়ে বলল। আচ্ছা। সায়ানকে দেখে আনহিতা শায়লা বেগম অবাক হলো, বলল, বাবুটা কোথা থেকে? আর কে এসেছে? রূপার সাথে এসেছে। অনিমা দৌড়ে আসলো, আবার আয়নার সামনে এসে থেমে গিয়ে বলল, আমাকে একটু দেওয়া যাবে? আমি আবার বাচ্চা মারি না। আপনি বাচ্চা মারেন কখন বললাম? সায়ান খিকখিক করে হেসে দিল, ঝাঁপ দিল অনিমার কোলে, যেন কত বছর ধরে চেনে। অনিমা হেসে বলল, মা, আমাকে বাবুটা কিভাবে চেনে জানো? ওই দাদার মেজবানে আসছিল না, তখন কোলে নিয়েছিলাম সে থেকে। কি মিষ্টি! তুমি জানো, সারাক্ষণ কোলে থাকবে কিন্তু কাঁদবে না। খেতে পেলে মাকে খুঁজে। ওই দিন খিদে পেয়েছে বুঝলে, আমি তো বুঝতে পারিনি। ও ছোট হাতটা দিয়ে আমার বুকে আঁচড় কাটতে শুরু করলো, মুখ দিয়ে ঘষে ঘষে কান্না করতে লাগলো। শেষমেশ ওর মাকে যখন দিলাম তখন একদম শান্ত। বাচ্চাদের ভাষাটাই এমন। সায়ান আবারও হাসলো। বৌমা, বাবুকে কিছু খাওয়াও, ও মেহমান না। অনিমা নিয়ে গেল, বলল, আমি খাওয়াই, আমি। হেসে ফেললো আনহিতা। অনিমার যাওয়ার দিকে তাকিয়ে বলল, ওর মেয়েটা ওর বাবুর বয়সী হতো বেঁচে থাকলে। আবার হবে হবে ডাক্তার তো অমির পরেই বলেছে আর বাচ্চা হবে না। যাও হলো তা আল্লাহ নিয়ে গেল। থাক ওসব কথা, ও শুনলে মন খারাপ হয়ে যাবে। আল্লাহ একটা দিল তো ছাতা, ওটা নিয়ে থাকুক। আয়না ওদের কথা চুপচাপ শুনলো। আমার কোলে ছেড়ে দিয়ে আসবেন একদম। ওদের একা ছেড়ে দেবেন না, মনে থাকবে? থাকবে। মাথা দুলিয়ে বলল অনুরাগ। বাগানের কাজ শেষ? না, এখনো অনেক বাকি। আপনি আগে ওদের ছেড়ে দিয়ে আসুন। ঠিক আছে। সায়নকে নিয়ে হাঁটা ধরলো অনুরাগ। আয়না আবারও দৌড়ে গেল, শাড়ির সাথে লেগে হোঁচট খেতেই অনুরাগ এক হাত দিয়ে ধরলো, বলল, আস্তে। আর একটু দিন আদর করে দিই। সায়ানকে দিয়ে দিল অনুরাগ। আয়না সায়ানের সারা গালে চুমু খেলো, বুকের সাথে কিছুক্ষণ চুপচাপ চেপে ধরে রেখে মাথায় চুমু খেলো, তারপর বলল, আবার এসো আব্বা। সায়ান হাসলো, আঙ্গুল দেখিয়ে বলল, বাহ। টাটা বলেন সায়ান সাহেব। সায়ান ছোট্ট হাত নাড়িয়ে বলল। তা 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 আয়নার চোখ জল জল করে উঠলো, কিছু বলতেও পারলো না সে, কথা বুঝে আসছে। ছোট্ট হাতটা ধরে হাতটাতে চুমুক দিল সে। অনুরাগকে বলল, আপনার জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে, নইলে আমি ওদের সাথে থাকতাম। আমার আব্বাটাকে সারাক্ষণ আদর করতে পারতাম। আহা, বাচ্চার জন্য কাঁদতে হয়? আমাকে বলবে তো ভাই, যতই চাইবে ততই পাবে। কোথা থেকে? আপনি কি আবার বাচ্চার ফ্যাক্টরি খুলেছেন নাকি? অনুরাগ হেসে উঠল সশব্দে, চারিপাশ কাঁপিয়ে দেওয়া সেই হাসি, আয়নামতির রাগ বাড়িয়ে দেওয়ার জন্য সেই হাসি, নাকের ডগায় রাগ এনে দেওয়ার মতো সেই হাসি। অনুরাগ যেতে যেতে হাসলো, আর আয়না ফুসফুস করতে লাগলো। অনুরাগ কিছু দূর গিয়ে বলল, না কিনি। প্রায় সপ্তাহখানেক পরের কথা, সায়ানের আকিকা করা হয়েছে, তাই দাওয়াত পড়েছে মেয়ে আর ছেলের শ্বশুরবাড়ি। দুপুরে আয়োজন। নাতির আকিকার জন্য গরু দিতে চেয়েছিলেন নওয়াজ শেখ। আয়ান বারণ করে দিয়েছিল, সে যতটুকু পারে ততটুকু করবে, কারো কিছু নেবে না। নওয়াজ শেখ এতে ব্যথিত হলেন। অনুরাগ একটা ছোট্ট পাঞ্জাবি, একটা হাঁটাহাঁটি করার জন্য গোলগাড়ি আর এক গাদা ছোট শার্ট প্যান্ট দিল সায়ানকে, সাথে একটা ছোট্ট আংটি, রূপার আংটি। শায়লা বেগম বলেছিলেন মুসলমান ছেলেদের স্বর্ণ পরিধান হারাম। আয়েশা বেগম বেশ উনি তা অপছন্দ করবেন, তাই রূপার আংটি দিল অনুরাগ। আয়ানের উপর ক্ষেপে থাকলো নামিরা।
তার বাবার কোনো কিছু কেন নিচ্ছে না আয়ান? কি দোষ করেছে তার বাবা? আয়না তা টেরও পেল। নামিরা তার সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে না, ফুলে ফুলে থাকছে। আয়ান ঘরে এসে জিজ্ঞাসা করলো, আমার উপর রেগে আছে মীরা? না, উত্তরটা তো তাই বলে দিল। রাগ করবো কেন? গরু কেনা টাকা নেনি বলে? তুমি পয়সাওয়ালা হয়েছ, এখন পরের টাকা নেবে কেন? মীরা, নাক টানতে টানতে ফুপালো নামিরা। বলল, তুমি আমাকে শাসাচ্ছ? না মীরা, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমার বাবার ওইসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাতি হয় সায়ন, আমার বাবার নাতি হয়। উনি চাননি তুমি আর সায়ন আমার কাছে থাকো, সেজন্য উনি আমি বেঁচে আছি এই খবরটা জেনেও চুপ করেছিল। আমাকে চিঠি পাঠিয়ে জানিয়েছিল তোমার বিয়ে দিয়েছেন উনি, আর একটা বাচ্চাও হয়েছে। আওয়াজ করে কেঁদে উঠল নামিরা। এই ব্যাপার ছিল তাহলে, আর তুমি তা বিশ্বাস করে ফেললে? এই তুমি আমাকে ভালোবাসো? মীরা, আমি তখন অসুস্থ ছিলাম, শারীরিক মানসিক। আমি বিশ্বাস করিনি। সেদিনই ছুটে এসেছি তোমার কাছে, এসে দেখলাম সত্যি বাচ্চা তোমার কোলে। হ্যাঁ, অন্যের বাচ্চা। তুমি মরে গেলে আর আমি আরেকজনকে বিয়ে করে বাচ্চাও নিয়ে নিলাম। বাহ, সাব্বাস মিস্টার আয়ান। আয়ান দুহাত বাড়িয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ফেলল নামিরাকে। বলল, আমি দুঃখিত মীরা, আমি সত্যি ভালোবাসি তো, সত্যি। আমার উপর প্লিজ রেগে দেখো না। মীরা আমার উপর রেগে থাকতেই পারে না। মীরা রেগে আছে। কান্নার বাঁধ ভাঙল মীরার। বাবা এত কিছু করেছে কেন বলোনি আমায়? খবরদার মীরা, ওনাকে কিচ্ছু বলবে না। উনি এখন সবটা মেনে নিয়েছেন, ভুল বুঝতে পেরেছেন, বলবে না। নামিরা কেঁদেই গেল। আয়ান শক্ত চুম্বন বসালো তার কপালে। শীতের প্রকোপ বেড়েছে, কনকনে ঠান্ডা পড়েছে। বারান্দায় শালগায়ে দাঁড়িয়ে রইল আয়না। রাত প্রায় 1:30। অনুরাগ চট্টগ্রামের মহাজন হাটের দিকে এক সম্মেলন গিয়েছে, ফিরতে দেরি হবেও বলেছে। আনহিতার গা কাঁপিয়ে জ্বর এসেছিল সন্ধ্যায়। ঔষধ পেটে পড়তেই ঘুমে ঢলে পড়লেন তিনি। বারান্দা পায়চারি করলো আয়না। ঘুম এসেছে তারও, চোখ লালচে হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। ঘরে পা রাখতে গাড়ির আওয়াজ শোনা গেল। কাপা কাপা পায়ে নিচে চলে এলো সে। দরজা খুলতেই অনুরাগকে দেখতে পেল। হেসে ফেললো সে। অনুরাগ হাসিটা ফিরিয়ে দিল, নিজে হেসে বলল, অপেক্ষা, তাও আয়নামতি। আয়নামতি ভালো, তাই এতদিন টিকে আছে। নইলে তৃতীয় বিয়ের জন্য মাঠে নামা দরকার পড়তো মিস্টার চৌধুরী। আয়নামতির মতো বউ পাওয়া গেলে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। আয়নাকে পাবেন, কিন্তু আয়নামতি খুবই দুর্লভ এই জগতে। তাই আশা ছেড়ে দিন বিয়ে পাগলা পুরুষ। অনুরাগ হেলে পড়ল আয়নার দিকে। ফিসফিস করে বলল, লোকে তো বউ পাগলা ডাকে, এখন কি হবে? কি আর হবে, আপনার জন্মই হয়েছে অদ্ভুত অদ্ভুত উপাধি পাওয়ার জন্য। আর উপাধি দেওয়ার জন্য আয়নামতি? হেসে উঠল আয়না। বলল, হাতের ব্যাগে কি? আমার ব্যক্তিগত জিনিস। আমি ছাড়া আবার ব্যক্তিগত কি? রেগে বলল আয়না। তুমি আমার ব্যক্তিগত মানুষ, তোমার জন্য যা আনবো সেসবও ব্যক্তিগত। ঠোঁটে পুনরায় হাসি চলল আয়নার। আনহিতাকে দেখতে গেল অনুরাগ। ঘুমন্ত মায়ের কপালে চুমু আঁকলো সে। গায়ের উপর ভালোভাবে কাঁথা দিয়ে ঢেকে দিল। পায়ের আঙ্গুলগুলো টেনে দিতেই আয়না বলল, কি করছেন? সকালে উঠে মা যখন দেখবে আঙ্গুল আর ফুটছে না, তখন বুঝে যাবে আমি রাতে তাকে দেখতে এসেছি। এটা আমি ছোটবেলা থেকেই করে আসছি। তখন রাত করে কোচিং থেকে ফিরলে এমনটা করতাম। নতুন কিছু আবিষ্কার করলাম আজ। অনুরাগ হাসলো। মায়ের কপালে দ্বিতীয় চুম্বন এঁকে দিয়ে বলল, আমার মা আর সবার মাগুলো বেঁচে থাক 1000 বছর। আপনি তো খারাপ মানুষ, এসব কথা ভালো মানুষেরাই বলে। তুমি বিশুদ্ধ করে দাও তো দেখি তাহলে। আমি খারাপ কাজ করি না। হেসে উঠল অনুরাগ। ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করলো। যেতে যেতে বলল, তাহলে আমি করি। আয়না তার পেছনে প্রশ্ন ছুড়ল, কি খারাপ কাজ কি কম করেছেন নাকি? আরো করতে মন চাইছে খারাপ মানুষ? অনুরাগ চট করে থেমে গেল, ফিরল আয়নার দিকে। আয়নাও সাথে সাথে থেমে গিয়ে বলল, কি হলো? কি কি খারাপ করেছি দেখি বলো তো। বলবো? হুম। তাহলে শুনুন। প্রথমত বিয়ে ভেঙেছেন আমার, দ্বিতীয়ত আমার বাগান পুড়িয়েছেন, আমার জোর করে বিয়ে করেছেন, ইচ্ছে করে করে ছুঁয়েছেন, আমাকে পুরোপুরি বন্দি করে ফেলেছেন। সব খারাপ কাজ। হাওয়ায় ভাসলো যেন আয়না। আশ্চর্য, কোলে কেন নিয়েছেন? ধুর, কেউ দেখলে আমি শেষ। নামান। আল্লাহ, মরে যাবো আমি লজ্জায়, দেখবে তো। জিন ভূত ছাড়া আর কিছু নেই এখানে আপাতত। জিন ভূত? হ্যাঁ। ভয়ের তো চোখ আয়নার। ওসবে ভয় পাই না আমি, নামান বলছি। নামাবো না। তো আরাম করে করে কোলে চড়ছো, আবার গলার জোর কত? আমাকে কেউ এভাবে চড়ালে মাথায় তুলে রাখতাম। আয়না হেসে ফেললো। ভালো করে অনুরাগের গলা আঁকড়ে ধরে মিহি গলায় বলল, তাই নাকি? মাথায় তুলে কিভাবে শিখিয়ে দিন, আমি তুলে রাখবো আপনাকে।
সিন্ধুকে তুলে রাখো, মাথায় তোলার দরকার নেই। সিন্দুক? কি সিন্দুক? হৃদয় সিন্ধুক। মোলায়েম চাহনি আয়নার, হাসি মিশ্রিত চোখ। কোল থেকে কি নামাবেন না? কথা ঘুরাচ্ছ? জানেনই তো। তুমি জানো, জেনেই মারো। এবার তো নামান, আর কতক্ষণ? ধুর, ঘুমানোর জায়গায়, নির্লজ্জ। শুধু বউয়ের কাছে। হেসে ফেলল অনুরাগ, আয়নাকে নামিয়ে দিল বিছানায়, বলল, চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি ঘুম ভাঙতে জানি। 3টা কাঠগোলাপ কানের কাছে টের পেল আয়না, হাত দিয়ে ছুঁয়ে বলল, কোথা থেকে? অনেক কষ্টে জোগাড় করেছি। তোমাকে এখন আরো সুন্দর দেখাচ্ছে আয়নামতি। আমি লজ্জা পাচ্ছি না কেন? কেন? পাওয়া তো উচিত। সেটাই তো, কিন্তু পাচ্ছি না কেন? চোখ বন্ধ, কেন? আরো একটা উপহার। করলাম। অনুরাগ খুব সন্তর্পণে ব্যক্তিগত কাজে সারল, গালে চোখের পাতায়, নাকের ডগায় আর চিবুকে। ধরফরিয়ে উঠল আয়না, বলল, দরজার কাছে সাদা শাড়ি পরা একটা বুড়ি দাঁড়িয়ে আছে দেখলাম। দেখুন না, সরুন। বুড়িটা নাতি নাতনির মুখ দেখাতে বলল। চাপা হাসিতে মত্ত হলো আয়না। অতঃপর একটা সময় এসে অনুরাগ তাকে ঘুমু ঘুমু গলায় ডাকলো। আয়নামতি, বুড়িটা তো তোমার পাশে ঘুমাচ্ছে। আয়না দুম করে মারল অনুরাগের বুকে, বলল, বেয়াদব লোক, ঘুমের ভেতর মস্করা করে। দিনটা শুক্রবার, ঝড়ের দিন। গত রাতটাতে তুমুল ঝড় বয়ে গেছে, তবে আজ সকালে ঝড় থেমেছে। আকাশে মেঘেদের কুণ্ডলি ভেসে বেড়াচ্ছে, ভেজা এক ঝাঁক কাকপক্ষী উড়ে যাচ্ছে পশ্চিম আকাশে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা। জুমাবার। শায়েক চৌধুরী সাদা ধবধবে পাঞ্জাবি ও পায়জামা পরে বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ান। ছেলেও তার সাথে প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে যায়। আনহিতা এদিক ওদিক ছুটাছুটি করতে করতে আতর খুঁজে পেল। তড়িঘড়ি করে আতর নিয়ে নেমে এলো বসার ঘরে। চারপাশে চোখ বুলিয়ে যখন শায়েক চৌধুরীকে দেখলো না, আবারও চলে গেল নিজের ঘরের দিকে। তখনই সামনাসামনি পড়ল তার পুত্রবধূ। তিনি নিজে থেকেই বললেন, বৌমা, তোমার শ্বশুরকে কোথাও দেখেছো? এই আদরটা দেওয়ার ছিল। দেখিনি আমি, মনে হয় মসজিদে চলে গিয়েছে। অন্যকে ছাড়া তো বের হয় না তোমার বাবা। আদর খুঁজছিল আমার কাছ থেকে। একটু দাঁড়াবে না? আশ্চর্য। চামেলি এলো হনহনিয়ে, বলল, বড় সাহেব আতার নিয়া যাইতে বলছে। আনহিতা আতর দিয়ে দিল। ছোট সাহেবের তাড়াতাড়ি যাইতে বলছে, আর নাকি দাঁড়াইতে পারবে না। তুই যা, আমি বলে আসছি। আমি যাচ্ছি। বলল আয়না। আনহিতা মাথা দুলালো। আয়না ঘরের দিকে পা বাড়ালো। আপনার বাবা নাকি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যান। মেয়ে নাকি যে সাজগোজ করতে এতক্ষণ লাগে। আপনার মা আর আপনার বাবার জ্বালায় অতিষ্ঠ। পুরুষ মানুষ এত জ্বালাময় কেন? আয়না টুপিটা মাথায় পরিয়ে দিতে দিতে বলল, ওভাবে কি দেখছেন? আর কি দেখছি? তোমাকে অত দেখা দেখি কি আছে? দেখছি আর কি, কত সুন্দর করে তুমি আপনার বাবার আপনার মা বলো। বেশ সুন্দর লাগে জানো, তোমাকে মানায়ও। আয়না তাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। হেসে ফেলল অনুরাগ। আয়নার বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। বলল, আমি না, আমি অসুন্দর তো বলিনি। তোমার খারাপও লাগার কথা নয় এতে, কিন্তু তুমি তারপরও কি বলতে চাচ্ছ আয়নামতি, বলো দেখি। চলকে উঠল আয়নার দুই চোখ। চট করে মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেল তার। নামাজের সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি যান। বলেই চলে যেতে চাইলে অনুরাগ হাতটা ধরে আটকালো, নিজের কাছে টেনে এনে বলল, এত তাড়া কেন? মাত্র 12টা 15 কি 20। নামাজ শুরু হবে 1:45টার দিকে। কেন পালাচ্ছ আয়নামতি? কি বলতে চেয়েছো বলে যাও। আপনি আমার সাথে খুব খারাপ করছেন প্রফেসর। অনুরাগ তার হাতটা আরো শক্ত করে ধরলো। খুব কম দূরত্বে আয়নাকে দাঁড় করালো। আয়নার দুহাত গিয়ে ঠেকলো তার বুকে। দাঁত গিজগিজ করে অনুরাগ বলল, আমার সাথে তুমি খুব খারাপ করছো না? ওনারা তোমার শ্বশুর শাশুড়ি হয়, হয় না? আয়না ভেজা চোখে তাকালো, নাক কাঁপছে তরতরিয়ে। হুম। তাহলে এই তুমি কি আমাকে এখনো শাস্তি দিয়ে যাচ্ছ আয়নামতি? এতদিন দূর থেকে দিতে, আর এখন কাছে এসে দিচ্ছ? বিশ্বাস করো, আগে এতটাও কষ্ট আমার হতো না যতটা এখন হচ্ছে। কবে কমাবে এই শাস্তির পরিমাণ? আর কত? তোমার ভাবি তোমার মাকে আম্মা ডাকে না? নাকি এখনো বলে যাবে তুমি তোমার ভাবির মতো আদর্শ বউ মানো? দরজা খোলা, কেউ চলে আসবে। কিছুক্ষণ থামলো অনুরাগ, তবে এক হাত দিয়ে আগলে ধরা কোমরে ছাড়লো না। অতঃপর কিছুক্ষণ পর বলল, আসুক, আমার কিচ্ছু যায় আসে না। পাঞ্জাবির উপরের বোতাম 3টা লাগিয়ে দাও। ধস্তাধস্তির চোটে খুলে ফেলেছো। আয়না থেমে গেল। চোখ দুটো টইটুম্বর হয়ে আছে। চোখ টিপলেই গড়গড়িয়ে ঝরে পড়বে জল ফোঁটা। কি হলো, দাও। না দিলেও সমস্যা নেই, আমি পারবো না এমন নয়, তবে বউ সামনে থাকলে নিজের কাজগুলো করতে ইচ্ছে করে না।
আয়না হাত দিল বোতামে, জমে থাকা জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছে। আঙ্গুল দিয়ে চেপে মুছে দিল অনুরাগ। নরম গালে পুরুষ আঙ্গুলির আদুরে ছোঁয়া লাগতেই জল আরো বেশি গড়াতে লাগলো। কিছুক্ষণ পর ডুকরে উঠল আয়না, আবারও হাসলো অনুরাগ। মাথাটা টেনে এনে রাখলো বুকে, বলল, তোমাকে কিছু বলাও যায় না আয়নামতি, খিদে ভাসাও। আগে তো এমন ছিলে না। তবে আমি বুঝতেও পারি এর কারণ কি। ভালোবাসি বলে বকা দিলে আজ সেটা সহ্য করতে পারো না। বিশ্বাস করো, আমার বেলায়ও ঠিক এমন। কথাটা তো রেগে বলতে পারতাম আমি। রাগ হয়েছিল কিন্তু বলিনি, কারণ আমি দেখালে তুমিও রেগে কিছু বলতে, যেটা আসলেই তুমি মিন করতে চাও না, তাই রাগ করিনি। কিন্তু আমার অনুরোধে আপনার বাবা আর আপনার মা কথাগুলো এবার বদলে ফেলো। আদেশ নয়, অনুরোধ, আবদার, মনে থাকবে? আয়না মাথা নাড়তে নাড়তে গুজে গেল তার বুকে। মিনিট কয়েক পর অনুরাগ মাথা তুলল, তার দীর্ঘ চুম্বন দিল ললাটে। তারপর মাথাটা নিচু করে বলল, আমার পাওনাটা। চোখে জল আর মুখে হাসি এলো আয়নার। দু হাতে ধরল অনুরাগের মুখ, পায়ের আঙ্গুলে ভর দিয়ে কোমল ঠোঁট জোড়া ছোয়ালো কপালে আর চোখের পাতায়। অনুরাগ পিটপিট করে চোখ খুলল, একটা হাতের তালু মেলে বলল, তবে এই মুহূর্তে হোক প্রতিজ্ঞা, যা আমার তা তোমার। আয়না নিজের হাতটা তুলে রাখলো অনুরাগের হাতের তালুর উপরে, মিহি গলায় বলল, আপনার যা আমার তা। একটা কথা বলি, পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেটটা চট করে টেনে নিল আয়না, বলল, এটা আমারও। ঠিক বলেছি? সশব্দে হেসে ফেলল অনুরাগ, বলল, দেখি নাও। না, আব্বা দিলে নিয়ে নিতে দেখতাম আম্মাকে, নিজে নিত না। ওয়ালেট দিয়ে ফেললো সে অনুরাগকে। অনুরাগ হেসে বের করলো একটা 1000 টাকার নোট, বলল, কথা শুনবে আর বকশিস পাবে। কি ঠিক আছে তো বউটা? হেসে ফেললো আয়না, বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থাকবে, সাথে বোনাসও বাড়বে। ঠিক আছে? মাস দুয়েক পরের কথা। বসার ঘরে সোফায় গুমোট চেহারায় বসে থাকা মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়ালো আয়না। অনেকটা ঘোমটা টানা, গায়ের উপর অনুরাগের দেওয়া চাদরটা। সোফায় বসা লোক দুটো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলো আয়নাকে, অতঃপর বলল, আপনি রূপাকে দত্তক নিয়েছেন? হ্যাঁ। আমরা কাগজপত্র চাই। আমরা ওর চাচা হই, ওকে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এতদিন পর ভাইজির কথা মনে পড়লো? কাগজপত্রগুলো দেখান। এখন হাতে নেই, আপনারা মাসখানেক পরে আসুন। আমরা জানি আপনার কাছে কোনো কাগজপত্র নেই। রূপাকে আমরা নিয়ে যাব। আয়না তেজি চোখে চেয়ে থাকলো, বলল, এতদিন কোথায় ছিলেন আপনারা? আমার তো মনে হয় না রূপা আপনাদের চিনতে পারবে। ও অনেক সম্পত্তির মালিক, এই জন্যেই কি ওকে নিয়ে যেতে এসেছেন, যাতে লুট করে নিতে পারেন? সোজা সাপটা জবাব। হা করে থাকলো আলমগীর আর জাহাঙ্গীর সাহেব। এইটুকুনি একটা মেয়ে, কি ধারালো কথা। লুট তো মনে করে নিয়েছেন মিসেস চৌধুরী। রূপাকে নিয়ে যেতেই পারেন যদি ও চায়। কথা ঘোরাচ্ছেন। আপনাদের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি মিস্টার, আপনারা যা করার করতে পারেন। আলমগীর আর জাহাঙ্গীর সাহেব বেশ কিছু বলতে পারলেন না, চলে গেলেন শেষমেশ। আনহিতা এসে বলল, মা, ওনাকে তো বলতে পারতে, ও সামলে নিত। ওনাকে জড়াতে চাচ্ছি না মা, ওনাকে কিছু বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয় করো। প্রায় সপ্তাহখানেক পর কক্সবাজার থেকে ফিরল অনুরাগ। 7 দিন তার মিটিং প্লাস অন্যান্য কাজ ছিল। ফেরার কথা 10 দিন পরে, কিন্তু সম্প্রতি খালিকুজ্জামান সন্ত্রাস হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। এমত অবস্থায় আনহিতা পাগলের মতো ছেলেকে জেরা করলেন ফিরে আসার জন্যে। ফোন কলের উপর ফোন কল, আর মায়ের কান্নার চোটে ফিরে আসতে হলো অনুরাগকে। অন্যদিকে আয়না চৌধুরী বাড়িতে নেই, সে গিয়েছে বাপের বাড়ি। রূপাকে নিয়ে তার চাচাদের সাথে ঝামেলা চলছে, কোর্ট কাছারি পর্যন্ত এগিয়েছে সেই ঘটনা। অনুরাগ বাড়ি এসে সব শুনে প্রচণ্ড ক্ষেপে গেল। আয়না কেন তাকে কিছু জানায়নি, ভেতরে রাগ পুষে রাখলো অনুরাগ। সন্ধ্যার দিকে আয়নাদের বাড়িতে পৌঁছাতে দেখলো আয়না নাকি বাড়িতে নেই, উকিল বাড়ি গিয়েছে। অনুরাগ গাড়ি নিয়ে উকিল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে না যেতেই দেখলো আয়না বেরিয়ে এসেছে। অনুরাগকে দেখে চমকালো সে, ঠোঁটে হাসির রেখা টানতে অনুরাগের থমথমে চেহারা দেখে হাসি থামিয়ে দিল। পাশ থেকে রূপা বলল, আমি কি আর বাবুর সাথে থাকতে পারবো না আপা? আমি কোথাও যাব না। জেম্মা, জেঠু, ভাই, ভাবি, বাবুকে না দেখা ছাড়া আমি কেমনে থাকবো? আয়না তার হাত চেপে ধরলো শক্ত করে, বলল, আমি আছি তো, চিন্তা নেই। প্রফেসর রেগে কেন আছে রে? জানি না, কিছু বলেনি, তাই বোধহয় রাগ করছে। আয়না এগিয়ে গেল গাড়ির দিকে, বলল, সালাম ছোট সাহেব। মাঝ রাস্তায় আমি কথা বলি না, গাড়িতে উঠতে বসতে পারে, নয়তো আমি চলে যাচ্ছি। জি সাহেব। জোরে হর্ন বাজালো অনুরাগ। আয়না ঠোঁট চেপে হাসলো, রূপাকে নিয়ে বসলো গাড়িতে। তারপর বলল, আপনি কাজে ব্যস্ত ছিলেন তাই এসব জানায়নি প্রফেসর। রেগে আছেন?
জবাব দিল না অনুরাগ। সোজা চৌধুরী বাড়িতে নিয়ে আসলো আয়না আর রূপাকে। আম্মা আমাদের অপেক্ষা থাকবে। কি করলেন এটা? আমি বলে এসেছি কাঁচা কাজ করি না। পাকা কাজও তো করেন না। একদম চুপ। হেসে ফেললো আয়না। রূপা তার সাথে বাড়িতে পা রাখলো। অমি এসে টেনে নিয়ে গেল তাকে। আয়না অনুরাগের পেছন পেছন পা বাড়ালো ঘরের দিকে। ঘরে পৌঁছে গেল অনুরাগ লম্বা লম্বা পা ফেলে। আয়না তার পেছন পেছন ছুটলো। ঘরে পৌঁছে দেখলো অনুরাগ হাতের ঘড়ি খুলছে। হাঁপিয়ে উঠলো আয়না। বুকে হাত দিয়ে দম নিয়ে এগিয়ে গেল। ডাকলো, প্রফেসর শুনুন না, একটা কথা ছিল। কারো কথা শোনার মুডে নেই আমি। কেউ আমার কথা শোনে না ভাবে। আমি চোখের সামনে যতক্ষণ থাকি ততক্ষণ একটু আড়াল হলেই যেন আমি মরে গেছি। বুঝি আমি কতটা মূল্যহীন। প্রফেসর একটা সামান্য ব্যাপার নিয়ে কেন বাড়াবাড়ি করছেন? ঘর থেকে বের হয়ে গেল অনুরাগ। আয়না পিছু যেতেই অনুরাগ থমকালো, বলল, একদম পিছু আসবে না। আয়নার আগে ফুসফুস করলো, বলল, যাচ্ছি না, আপনার সাথে কথা বলার জন্যও যাব না আমি। কি বললে? আমার রাগ ভাঙাবে? তা না নিজে রাগ দেখাচ্ছ। 100 বার দেখাবো। আয়নামতি, আমি ভয় পাই না আপনাকে। গটগট পায়ে হেঁটে চলে গেল অনুরাগ। আয়না টইটুম্বর জল ভরা চোখে চেয়ে থাকলো, বলল, আমি থাকবো না আপনার ঘরে। বের হয়ে যাও। আটকাচ্ছে কে? আয়না একদম কথা মতো বালিশ আর কাঁথা নিয়ে বের হয়ে গেল। শায়লা বেগমের রুমে গিয়ে রেখে আসলো। শায়লা বেগম মিটমিটিয়ে হেসে বললেন, আহারে সুহাগিনী, তোমার বউ সুহাগা জামাই রাখবেনি আমার ঘরে। আমি থাকবো। খাবার দাবারের বিরাট আয়োজন। টেবিলে এতগুলো পদের রান্না দেখে কৌতূহল হলো অনুরাগের। এত রান্না কেন, কে খাবে? আনহিতা হেসে হেসে বলল, আজকে বিশেষ দিন সোহাগ, আমি সব নিজে হাতে রেঁধেছি। অনিমা খেতে খেতে বলল, তোর জন্য মাঝে মধ্যে দুঃখ হয় ভাই। কি হয়েছে? কেউ আমায় বলবে তো? আনহিতা আয়নাকে অনুরাগের সামনে এনে বসিয়ে দিল। ভাত মেখে খাইয়ে দিতে দিতে বলল, বোমাকে আমি পাঠিয়েছি বেড়ানোর জন্য, তুমি নিয়ে এসেছো কেন? অনুরাগ জবাব দিল না। আয়না চিবিয়ে খেতে লাগলো, তাকালো না অনুরাগের দিকে। কে জানে কেন নিয়ে এসেছে। আয়না খাওয়া বন্ধ করে দিল। অনুরাগ বিড়বিড় করে বলল, আমাকে খাইয়ে দেয় না, কোথাকার একটা মেয়েকে খাইয়ে দেয়। আয়না ঘন ঘন মাথা নাড়ালো আর খাবে না বলে। আনহিতা জোরাজোরি করে খাইয়ে দিতে দিতে বলল, এখন ওসব শোনা যাবে না, চুপচাপ খাও। অনুরাগ তাড়াতাড়ি খেয়ে নিল, তারপর বাইরে চলে গেল। রাত 11টার দিকে ফিরল বাড়িতে। ততক্ষণে সবাই ঘুম। বাড়িটা নির্জীব। ঘরে গিয়ে আয়নাকে দেখতে পারলো না। মাথা গরম হয়ে গেল অনুরাগের। এই মেয়েটাকে এত জ্বালায় কেন? বউ ছেড়ে সে এক সপ্তাহ ছিল না, এখন আর থাকতে পারবে না। উফ, আয়নামতি তাকে কবে বুঝবে? রাগও বুঝে না সে। রাগলেও অনুরাগগুলো রাগ ভাঙাতে হবে। অনুরাগ রাগারাগি করলেও অনুরাগকেই রাগ ভাঙাতে হবে। শায়লা বেগমের ঘরে এখনো লাইট জ্বলছে। হামানদিস্তার আওয়াজ ভেসে আসছে। অনুরাগ দরজা ঠেলতে দরজা খুলে গেল। পাটেনে ঘুমন্ত আয়নার পাশে বসে থাকা শায়লা বেগম হেসে ফেলল, বললে, আমি জানতাম তুমি আসবা, সেজন্যই তো দরজা খোলা। আহারে বউ পাগলা সোনা মিয়া, বউ ছাড়া ঘুম আসে না। আমার বউ তোমার ঘরে ঘুমাবে কেন? তুমি ওকে কি কি শিখিয়েছো? আর অনেক কিছু শিখালাম গত 1 সপ্তাহে। তোমাকেও কিছু শিখাই। বউ এমন সময় বাপের বাড়ি থাকে, এনেছো কেন? অনুরাগ ফটাফট জবাব দিল। দরকার নেই, আমার বউ আমার ঘরে থাকবে। দেখি সরো, যেতে দাও। শায়লা বেগম সরে পড়লেন। অনুরাগ পাজা কোলে করে তুলে নিল আয়নাকে। শায়লা বেগমকে বলল, মহাজালায় আছি। হেসে ফেলল শায়লা বেগম। অনুরাগের যাওয়ার দিকে তাকিয়ে বলল, হাইরে বউ সুহাগা। আয়না নড়ে চড়ে উঠতে অনুরাগ ঘরের লাইট নিভিয়ে দিল। লাল রঙের ডিম লাইট জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। তারপর মশারি টাঙিয়ে ধপ করে শুয়ে পড়লো। ঘুম কাতুরে বউটা ঘুমাচ্ছে। রাগ লাগলো অনুরাগে। সে কেন এই মহিলাকে এখানে আনতে গেল? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আয়নার ঘুম ছুটলো অনেকক্ষণ পর। নিজেকে নিজের ঘরটাতে আবিষ্কার করলো। সে অন্যদিকে পাশ ফিরে শোয়া। তার পাশে একটা পুরুষ দেহায়বব। হাত দিয়ে ছুতেই দেখলো সত্যি মানব। বিড়বিড় করে বলল, প্রফেসর আমাকে আবার দিয়ে আসুন, ভালো হবে না। অনুরাগ তার গলার আওয়াজ শুনে চট করে ফিরল, বলল, পারবো না, নিজেই চলে যাও। আয়না উঠতে অনুরাগ হাত চেপে ধরে টান দিল। কোমল শরীরটা এক হাত দিয়ে আগলে ধরে বুকের নিচে আনলো, বলল, একদম মেরে ফেলবো। মেরে ফেলুন, আপনার বাচ্চা কহিলেকে মা ডাকবে। আয়নামতি, হেসে ফেলল আয়না। হাত দিয়ে টেনে দিল অনুরাগের নাক, বলল, আপনাকে রাগ করা একদমই মানায় না প্রফেসর। মানায়, সুন্দর লাগে। হাসলো আয়না। কি কথা বলবে বলেছিলে বলো? গলায় মুখ গুজে কথাটা বলল অনুরাগ। বলবো না, ছাড়ুন তো। অনুরাগ ছেড়ে দিল চট করে। পাশ ফিরে শুয়ে থাকলো। আয়না হেসে ফেলল, ডাকলো, প্রফেসর একটা কথা শুনুন না।
অনুরাগ ফিরল না। আয়না এক হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরে মুখ ঠেকালো পিঠে, নরম ঠোঁট দিয়ে পিঠ স্পর্শ করে বলল। খুব জরুরি কথা, এবার সত্যি সত্যি বলবো। অনুরাগ ফিরল, বলল। কি? এদিকে আসুন। অনুরাগ একটু কাছে ঘেসে বলল। মজা করবে না আয়না মুজি? আয়না হেসে ফেলল, বলল। করবো। অনুরাগ সরেই যাচ্ছিল, আয়না এক হাত ধরে ফেলল, তারপর হাতটা আলতো করে রাখলো নিজের উন্মুক্ত শীতল হয়ে থাকা উদরের নিচে। সাথে সাথে চোখ বন্ধ করে অনুভব করলো প্রাণ পুরুষের সেই স্থির উষ্ণ হাতের স্পর্শ। কম্পন ধরলো সারা গায়ে। হাতটা নড়তে চোখ মেলল আয়না তার দিকে ঝুঁকে থাকা মানুষটাকে, বলল। আরো স্পষ্ট করে বলা যায়? চুপচাপ নির্বিকার চোখে চোখ রেখে চেয়ে রইল অনুরাগ। প্রশ্ন ঘুরল মাথায়, জীবনের সবচাইতে খুশির মুহূর্ত মানুষের ঠিক কি করা দরকার? দুপুরে তেজিয়ান রোদ বালিকার শান্ত নিস্তেজ হওয়ার সময়। ঝিমিয়ে ঝিমিয়ে দোয়েল ডাকছে বাড়ির আঙিনায়। মাস কয়েক তখন পেরিয়ে গেছে। আয়নাদের বাড়িতে উঠোনে এসে থামলো রিক্সা। হুট নামানো রিক্সা, তাতে বসা চৌধুরী বাড়ির বউ। বাড়ির গাড়িতে চড়ে আসবে না বলেছিল, তাই এই অবস্থা। অনুরাগও এলো, কিন্তু মুখটা তার থমথমে ফুলিয়ে রাখা। সায়ান দাঁড়িয়েছিল উঠানের মাঝখানে, অনুরাগের দেওয়া সেই গাড়িতে, যেটা সায়ান হাঁটতে চাইলে এগিয়ে যাবে। পায়ের তালু বসানো শিখছে এখনো। আয়নাকে রিক্সা থেকে নেমে নিকাব তুলতে দেখা মাত্রই খুশিতে হাত নাড়তে নাড়তে গড়গড়িয়ে হেঁটে এলো। আয়না হেসে এগিয়ে গেল দ্রুত পায়ে। গাড়িটা থেকে চট করে কোলে তুলে নিয়ে গালে আদরে আদরে ভরিয়ে দিল, বুকের সাথে চেপে ধরে রেখে বলল। আব্বা হেঁটে হেঁটে মেয়েকে দেখতে যাবে কখন? সায়ান কুচি কুচি দাঁত দেখিয়ে হাসতে লাগলো। উফ, কি সুন্দর করে হাসি আমার আব্বাটা। টুস করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আব্বাকে একা ছেড়েছে কেন সবাই? আমার আব্বাকে কেউ আদর করে না? সায়ান নিজের অজান্তেই মাথা দুলালো। আয়না ঠোঁট টেনে বলল। কেউ আদর করে না, সবাই মারবো আজকে সবাইকে। কেউ কেন আমার আব্বাকে আদর করে না? আয়েশা বেগম এলেন ধীর পায়ে হেঁটে। অনুরাগ আর আয়না পা ছুঁয়ে সালাম করলো। আয়েশা দুজনার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল। অনেক অনেক বছর আল্লাহ বাঁচায় রাখুক। জামাই, তোমার মুখ শুকনা কেন? বউ রেখা যাইতেছো তাই? তোমার বউয়ের অযত্ন করব না কেউ, নিশ্চিন্তে থাকো। অনুরাগ মাথা দুলিয়ে বলল। না এমনি। তার কোলে সায়ান খিকি করে হাসতে থাকলো। সে আয়েশা বেগম বলল। উমা, ফুপুরে পাইয়া তো আমার মানিকের মুখ থেকে হাসি সরে না। ও আল্লাহ, এই হাসি দেখলেই মন জোড়ায় যায়। আল্লাহ সব সময় হাসি খুশি রাখুক আমার ভাইরে। অনুরাগ তার গালে আদর দিল, বলল। তোমার পাঁজি ফুপির সাথে একদম কথা বলবে না। আয়না ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। নামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নামিরা হেসে বলল। আরে ননদিনী, শ্বশুরবাড়ি কি খুব দূরে? যখন মন চায় তখন চলে আসবে। আসতে দেয় না তো। বউ পাগলায় জামাইয়ের কবলে পড়েছ, একদম ভালো হয়েছে। তোমার ভাই আমাকে যেতে দেয়? আয়না মুখ তুলল, বলল। একদম ভালো কাজ করে। আমিও বলে দেব চৌধুরী সাহেবকে যেন একদম এখানে আসতে না দেয়। ভাবি। হেসে ফেলল নামিরা। আয়নাকে টেনে এনে আবারও জড়িয়ে ধরলো। একটু থেমে বলল। আমার সমস্ত বড় পাওয়াগুলোর মধ্যে একটা তুমি। আমার ননদিনী কম, বোনটা বেশি তুমি, আর বন্ধু। আমি সত্যি খুব ভাগ্যবতী যে এমন একটা পরিবার পেয়েছি। একটা স্বামী, সংসার, মা, বাবা আর একটা বোন। ভালো থাকার জন্য মানুষের আর কি চাই? এর চাইতে বেশি প্রয়োজন নেই তো। আয়না তাকে ছেড়ে দাঁড়ালো, বলল। আমার ভাই, আম্মা, আব্বা আর বাবুর রূপকে দেখে রাখার বড় দায়িত্ব তোমার কাঁধে। ভালো রাখার দায়িত্ব। তারও আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজে ভালো থাকা। খুব ভালো থেকো, আর আমার পরিবারটাকে দেখে রেখো, মানুষগুলোকে ভালো রেখো। আয়েশা বেগম এলেন দুজনার কথার মাঝখানে, বললেন। হইছে এদের, শুরু করে দিছে গল্প গুজব। আমাগো জামাই আসছে, কারো খেয়াল নাই? নাস্তা পানি কি দিমু না? লন্ডন থেকে তো আসেনি, এসেছে ভালো কথা। বসুক, জিরোক, খাবে আর কি, না খেয়ে তো আর আসেনি। সবসময় বাড়াবাড়ি। আম্মা, আপনার জামাইয়ের জন্য তো কিছুই নাই, কি হবে এখন? মস্করা করবা না বউ। বাবু আসুক, আমি নালিশ করুম তোমার নামে। বলুম তোর বউ আজকাল আমার লগে মস্করা করে। নামিরা হেসে ফেললো, সাথে আয়নাও। আয়েশা বেগম হনহনিয়ে রান্নাঘরে চলে গেল। জানো আয়ানা, আম্মা এইভাবে কথা না বললে আমার ভালোই লাগে না। খুব ভালো লাগে এই খ্যাক খ্যাক মার্কা কথাগুলো। এখন কি হবে? তোমার নামে তো নালিশ দেবে বলছে। সে তো আয়ান যখন আসে তখনই দেয়। কি বলে? বাবু, তোর বউ আমার লগে মস্করা করে, ঠান্ডা পানি ঘাটাঘাটি করে, আমার ভাইয়ারে জ্বর বাড়ায়, মাথায় তেল দিতে আলসেমি করে, আরও কত কি। ভাইয়া কি বলে? শুনে আর হাসে। আম্মাটাও পারে। আব্বা কিছু বলে না? আমাকে সারাক্ষণ বকে, বলে বউ ভালো পাইছো, নইলে তোমার গালি শুনে
একদিনেই পালাইতো তোমার পোলারে সাইরা। আয়না হাসিতে ফেটে পড়ল, বলল, এসব চলে এখানে? দুপুরে খাওয়া দাওয়া করে অনুরাগ চলে গেল। যাওয়ার সময় আয়নাকে বলে গেল, আমি ঢাকা থেকে ফিরেই তোমাকে নিয়ে যাব। 1 মাস রাখবো না, 3-4 দিনের মধ্যে। 1 মাস রাখবো না, কেমন? কখন যাচ্ছেন? আয়না হেসে ফেলল, বলল, আপনি এত পাগল কেন? আগে তো ফেরেন ঢাকা থেকে। সাবধানে থাকবেন। খুব বোকা আপনি। এত সহজ সরল হওয়া ঠিক না, মানুষ ঠকায়। না, আমি এখন চালাক হয়ে গেছি আমার বউয়ের সাথে থেকে থেকে। এখন আমি আয়নামতির জামাই। বলেই একগাল হাসলো সে। মায়া ভরা চোখে চেয়ে বলল, আমি ঢাকা থেকে ফিরলে নিয়ে আসবো, কেমন? আচ্ছা আচ্ছা, এখন আসুন। একা একা বের হবেন না, সঙ্গে আপনার লোক রাখবেন। আপনাকে সবকিছু বলতে হয়। সবাইকে নিয়ে শহরে চলে যাব। নতুন বাড়িটাতে গিয়ে উঠবো। সব কাজ শেষ, ইলেকট্রিসিটির কাজ চলছে। বাড়িতে কেউ থাকবে না, তোমাকেও নিয়ে যাব। আমার তো কষ্ট হয় এখান থেকে এদিক ওদিক যাতায়াত করতে। তোমার বাগান ঠিক থাকবে, আমি লোক রেখে দেবো। তুমি সপ্তাহে সপ্তাহে এসে দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ওসব। এখন যান, বাড়ির ফোনে কল করবেন। তোমার একটা ফোন দরকার, তাই না? আমি কালই নিয়ে আসবো কিনে। ও আল্লাহ, আমার বউয়ের ফোন নাই, এটা খেয়ালও ছিল না আমার। আয়না হেসে ফেলল, বলল, কথায় কথায় আমার বউ আমার বউ কি আবার? এগুলো কি? আমি অন্য কারো বউ হতে যাচ্ছি নাকি? আশ্চর্য। অন্য কারো বউ মানে কি? আবার 10টা বউ থাকলে একটা কথা, একটা বউ আছে, ওটাই আমার বউ। আয়না আবারও হাসলো, বলল, আপনি আসলে খুব বেকুব একটা মানুষ। আমি বেকুব মানুষগুলোকে একদমই সহ্য করতে পারি না। বেকুব মানুষটাকেই তো ভালোবাসো, সহ্য করো, চোখে হারাও, একটু বকলেই কেঁদে ভাসাও। আমি বেকুব হয়ে ধন্য। হয়েছে, এখন যান। আর একটু থাকি না। ফোন নিয়ে তো কালই আসবেন। ও হ্যাঁ, তাহলে তো চলে যেতেই পারি। আচ্ছা, চলে যাই। আসি। আচ্ছা, আসি। আল্লাহ হাফেজ বেকুব সাহেবের বউ। আয়না ঠিক করে হেসে উঠল। অনুরাগ তার পরের দিন হাজির হলো ফোন নিয়ে। সিম কার্ড দিয়ে আয়নাকে সব বুঝিয়ে দিয়ে চলে গেল। আবার আয়না ফোন পেয়ে অনেক খুশি হলো। আয়েশা বেগম মেয়েকে নিজ হাতে কত রকমের রান্না করে খাওয়ালেন। আজহার সাহেব তাজা ইলিশ আনলেন বাজার থেকে। আয়েশা বেগম আয়ানকে কত কিছু আনতে বললেন। আয়না শেষমেশ বিরক্ত হয়ে বলল, আমায় দিয়ে আসো, আমি তোমাদের জ্বালায় আর পারি না। আমাকেও তো আম্মা এমন জ্বালা জ্বালাতো, এখন তোমার সময়। প্রায় 2 কি 3 দিন পার হলো। অনুরাগ তখন ঢাকায় চলে গিয়েছে। মাসখানেক তার থাকার কথা। আয়নার গর্ভে সন্তান তখন 5 কি 6 মাস। আনহিতার অনুরাগের ফোনের জ্বালায় অতিষ্ঠ আয়নামতি। 1 মাস পার হলো এভাবে। অনুরাগের আরও আগে আসার কথা, তবে ভীষণ ব্যস্ত থাকার কারণে সে আর ফিরতে পারল না। তাই আনহিতা তাকে নিজে এসে নিয়ে গেল। রাগে ফুলে ফেঁপে থাকলো আয়না। প্রফেসর কথা রাখেনি, ফোনও বন্ধ রাখলো, কোনো কথা নেই আর। সবাইকে অবাক করে দিয়ে অনুরাগ ফিরল প্রায় ঠিক 39 দিন পর। হাতে কপালে ব্যান্ডেজ, রুক্ষ চেহারা। আনহিতা ছেলেকে দেখা মাত্র হাই হাই করে উঠল, কেঁদে ভাসালো। অনুরাগ বলল, আহা, এরকম করো না তোমা। আয়নামতির জন্য খারাপ হবে, কিছু হয়নি। ওই একটু গাড়ির সাথে লেগে। আয়না তাকে দেখলো, ঘর থেকে আর বের হলো না। অনুরাগ ঘরে গেল, আয়নাকে চুপচাপ দেখে বলল, কাজ আর কাজ, তার মধ্যে হাতে আঘাত লেগেছে, তো কি আর করার। 4 দিন হসপিটালে কাটালাম, কাউকে জানাতে বারণ করেছি, তেমন কিছু তো হয়নি। আয়না কোনো জবাব করলো না। অনুরাগ আয়নার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে থাকলো মনোযোগ আকর্ষণের জন্য, কিন্তু পারল না। আয়না কাপড় ভাঁজ করে মনোযোগ দিল। অনুরাগ তার সামনে গিয়ে দাঁড়ালো, একটু কাছাকাছি, গলা কাত করে বলল, বউয়ের সেবা পাওয়ার আশায় চলে এসেছি, নইলে আরো অনেক কাজ। কোনো জবাব এলো না আয়নার কাছ থেকে। ফোনও তো বন্ধ করে রেখে দিয়েছো, জানতাম কিভাবে? কথা বলো না কেন? আয়না চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। অনুরাগ তার পেছনে পেছনে ছুটলো, ডাকলো, আমার বাচ্চা কাচ্চা যদি তোমার মতো হয় তাহলে তো আমার জন্য খুব খারাপ হবে আয়নামতি। আমি কয়জনকে সামলাবো? আরে রাগ কমবে কখন ভাই? আয়না চুপচাপ এগুলো রান্নাঘরের দিকে। অনুরাগও পিছু পিছু গেল, কেউ না থাকে। আয়না রান্নাঘরে ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে দিল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রাখলো দরজার বাইরে। শায়লা বেগমের কাছে গিয়ে বলল, কথা বলছে না। বলবে কেন? এমন সময় মেয়েরা এত চিন্তা নিয়ে থাকতে পারে না, তোমার বোঝা উচিত। আরে ফোন বন্ধ ছিল ওর, জানাতাম কি করে? আমাদের বাড়ি ফোনে
জানাতে পারতে। অনুরাগ চুপ করে থাকলো, চুপচাপ হেঁটে চলে গেল। রাতের খাওয়ার সময়ও তার দিকে একটুও তাকায়নি আয়না। একটা মানুষ এতটা পাথর সেজে থাকতে পারে জানা ছিল না অনুরাগের। খাওয়া দাওয়া শেষে শরীর খারাপ লাগলো আয়নার। দোতলার বারান্দায় লাগানো ফুল গাছগুলো ভেসে আসা গন্ধে গা গোলালো, গলার কাছে আটকে রইল কিছু একটা, যেন মুহূর্তে সব ওলটপালট করে দিয়ে গলগল করে বেরিয়ে আসবে। বিছানা গুছিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লো সে। বারান্দার চেয়ারে বসে থাকা মানুষটা ঘরে এলো প্রায় অনেকটা সময় পার হওয়ার পর। ঘুমন্ত অন্তঃসত্ত্বা অবস্থায় নারীটা একান্ত তার ভাবতেই মন খারাপ মুহূর্তে দূর হয়ে গেল। ঠোঁটের কোণায় ফুটে উঠল চমৎকার হাসি। সমস্ত চিন্তা যেন এক লহমায় কেটে গেল সকল অবসাদ, ক্লান্তি। বুক ভার হলো খুশির ঢেউয়ে। এই কারণে যে এই লৌহ মানবী তাকে হারানোর ভয় পায়, তার ব্যথায় ব্যথিত হয়, তার বুকে ঠাঁই পেলে শান্তি হয়, তার স্পর্শে রঙিন হয়, তার জন্য ফোঁটা ফোঁটা অভিমান জমিয়ে রাখে, আরেকটু বেশি আদুরে ভালোবাসা পাওয়ার জন্য রাগ দেখায়। রাগ ভাঙানোর কাজটা খুবই সহজ মনে হলো অনুরাগের। এই তো ঝাপটে কিছুক্ষণ জড়িয়ে কপল ভিজিয়ে দিলেই রাগ পানি হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়বে, অশ্রুকণা হয়ে। ঠিক তাই হলো। অনুরাগ এক হাত দিয়ে শক্ত করে ধরতেই ঘুমানোর ভান করা আয়নামতি শিওরে উঠল, হাত ঠেলে দিল। অনুরাগ আরও আষ্টে পিষ্টে ধরল, আলগোছে হাতটা রাখলো উঁচু হয়ে পেটের উপর। শান্ত হয়ে গেল আয়নামতি। হাতটা সরিয়ে দিতে চাইলো কিন্তু পারল না। শেষমেশ বলল, ছাড়ুন আমায়, দূরে যান, দগ্ধ লাগছে আমার। অনুরাগ সরল না একদম। আর একটু কাছে ঘেঁষে মুখে ঢেকে দেওয়া উটকো চুল সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে। সারা মুখে উষ্ণ চুম্বনে ভোট রাঙিয়ে দিয়ে বলল, আমি এবার থেকে সব বলবো তোমাকে, একদম পাক্কা, হেরফের হবে না কথা। সরুন, আমাকে বলতে হবে না কিছু। আমি তো শত্রু আপনার। আপনার যাই হোক, হ্যাঁ, আমার তাতে কি কিছুই যায় আসে না আমার। জেনে শুনেই তো আপনাকে বরণ করেছি আমি, মরণও মেনে নিতে পারবো। দূরে যান, আমার কাছে কি। অনুরাগ চুপসে গেল। ভিজে থাকা চোখের কোণা বেয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ল আয়নার। কেন কাঁদছো? আমি কি করেছি? আয়না জোরে ঠেলে দিল তাকে, বলল, একদম ভালো সাজতে আসবেন না। এই আপনার কিছু হয়ে গেলে কারো কিচ্ছু হবে না, কিচ্ছু না, সব আমার হবে। আমি এত ঝুঁকি নিয়ে থাকতে পারছি না। আপনি কেন আমায় এত চিন্তায় রাখেন? আমার তো কিচ্ছু হয়নি। তুমি আজকাল উল্টাপাল্টা ভাবছো। মুড সুইং বলে ইংরেজিতে। একদমই ইংরেজি শেখাতে আসবেন না আমায়। গরম চোখে তাকিয়ে বলল আয়না। একটু করে হাসার চেষ্টা করলো অনুরাগ। বধূটিকে টেনে এনে পিষ্ট করলো বুকের সাথে। কপালে শক্ত চুমু দিয়ে মাথার চুল এলোমেলো বিলি কেটে কেটে বলল, ঠিক তো, ইংরেজি প্রফেসরকে কথায় কথায় ধমকানো মহিলাটাকে ইংরেজি শেখানো সাধ্য কার? আয়না নরম হয়ে গেল। বুকের সাথে লেপ্টে রইল, হাতটা অনুরাগের পিঠের দিকে পড়ে রইল। অনুরাগ ফিস ফিস করে বলল, দেখি, অনেক আদর খেয়েছো, এবার আমার বাচ্চাটাকে একটু আদর করি, না হলে সেও রেগে বোম হয়ে থাকবে। সবাই তো আবার রাগের ফ্যাক্টরি। আয়নার চোখে তখন ঘুম। পাশ ফিরে বেশিক্ষণ শুতে পারে না আজকাল, সোজাসুজি ঘুমাতে ভালো লাগে। অনুরাগের হাতটা তুলে উঁচু হয়ে আসা পেটে রেখে ঘুমানোর চেষ্টা করলো। অনুরাগের সেখানে কান লাগে অনুভব করার চেষ্টা করলো একটা ছোট প্রাণের উপস্থিতি। হৃদয় পুলকিত হলো অজানা খুশিতে, বাবা হওয়ার আকাঙ্ক্ষায়। উদরে উষ্ণ স্পর্শের ছোঁয়ায় বারবার ঘুম ছুটে যাচ্ছিল আয়নার। শেষমেশ বলে উঠল, আমি ঘুমোচ্ছি প্রফেসর। অনুরাগ উঠে এলো, সোজা হয়ে শোয়া আয়নার বুকে আলতো করে মাথা রেখে বলল, আমিও ঘুম আয়নামতি। ডিসেম্বর মাস। সন্ধ্যা নামতেই হাড় কাঁপানো শীতের প্রকোপ আরো বেড়ে গেছে। টকটক করে কাঁপতে কাঁপতে নকশা তোলা রং বেরঙের ছোট ছোট কাঁথাগুলো একটার উপর আরেকটা ভাঁজ করতে লাগলো আয়েশা বেগম। পালঙ্কে বসে থাকা গরম চা টানা আজহার সাহেবকে বলল, কাঁথাগুলো সুন্দর হয়েছে না বাবুর আব্বা? সুন্দর। মন থেকে বলতেছেন তো? কি আশ্চর্য মহিলা তুমি আয়েশা, সুন্দর মানেই সুন্দর, তোমার সব কাজ সুন্দর। আয়েশা বেগম হেসে ফেললেন, বললেন, একটা কথা বলেন তো, আমাদের বোন আসবো নাকি ভাই আসবো? আল্লাহ যেটা দেয় তাতেই খুশি। আমার একটা বোন পাইলে আর কিছু লাগবো না। দিনকাল তো আইসা পড়ছে, আমার বাচ্চাটা কেমন আছে ফোন দেওয়া লাগবো একটা। ফোন দাও, ফোন দাও, ওসব নিয়ে হেলা করো কেন বুঝি না। ছেলে মেয়ে দুটো ছাড়া কে আছে আর আমাদের? নামিরার ডাক শোনা গেল উঠোন থেকে। আয়েশা বেগম কাঁথাগুলো পাশে রেখে হেঁটে বের হলেন ঘর থেকে। উঠোনের দিকে যেতে যেতে বললেন, কি হয়েছে বউ, ডাকো কেন? ওইভাবে ডাকলে ডর লাগে আজকাল। নামিরা এগিয়ে এলো, স্বাভাবিক গলায় বলল, আম্মা, আমাকে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি আয়ানাকে বলেছি, ও বলেছে আপনি আর আব্বাকে চলে যেতে। ও আসছে, এখানে কাজ না হলে শহরে নিয়ে যাবে। আয়েশা বেগম বলে উঠলেন, আর 2-3 দিন সময় আছে বলছিল না? আম্মা, সব কি ঠিক সময় হয়? ডাক্তাররা একটা আনুমানিক সময় বলে। জামাইটাও তো নাই দেশের বাড়ি, খাগড়াছড়ি। কি হবে এখন? আপনাদের জামাই নাই তো কি হয়েছে, বাকিটা তো আছে।
আয়ানার শ্বশুরের অনেক চেনা পরিচিতি ডাক্তার আছে, উনি সামলে নিচ্ছে। এখন ফোনটা উনিই করেছেন। চিন্তা করিয়েন না আম্মা, সব ঠিক হয়ে যাবে। চৌধুরী সাহেব বোধহয় চলে আসবেন তাড়াতাড়ি। বকবক করতে করতে বাড়ির ভেতর পা রাখেন আয়েশা বেগম। ছুটতে ছুটতে রূপা হাজির হয়। দৌড়ে এসে আয়েশা বেগমকে বলে, জেম্মা, আপার শরীর খুব খারাপ, বড় গাড়ি করে তুলে নিয়ে গেছে আপাকে, আমি দেখছি গাড়িটা। আয়েশা বেগম দুরু দুরু বুকে রান্নাঘরের দিকে এগোলেন। রূপাকে বললেন, তোর জ্যাঠাকে বলে আয় তো দেখিনি, আমি গলা ভেজাই আগে। হন, তোর আপা ভালায় বালায় হাসপাতাল থেকে চইলা আসলে বড় মুরগটা সদগা দিয়া দিবি। গ্রামের পাগলি কানু বিবিরে 3 কেজি চাল দিবি। সবজি বাগান থেকে কয়েকটা সবজি দিয়া দিবি সাথে। আমার মনে থাকে না, তোর মনে থাকবো? থাকবে জেম্মা। ভালা মাইয়া, তোর ভাবিরে মনে করাইয়া দিবি, বুঝছস? এবার যা, আলমিরা থেকে আমার বুরখা বাইর কর, জুতো জোড়া বাইর কর। আমি চোখে কিছু দেখতেছি না, সব আন্দার লাগতেছে। তুমি চিন্তা করিও না জেম্মা, আপার সাথে সবাই আছে। আপার তো মিষ্টি একটা বাবু আসবে, আমাদের বাবুর একটা খেলার পুতুল আসবে। বাবু কোথায়? ঠোঁট উল্টে ঘুমাচ্ছে, সন্ধ্যাবেলায় ঢুসে ঢুসে ঘুমায়, রাতে কাউকে ঘুমাতে দেয় না। তার খেলার সময় তো রাতে। আচ্ছা, আমি হাসপাতালে চইলা গেলে তুই আমার বউরে আর ভাইরে দেখা রাখবি, সঙ্গে সঙ্গে থাকবি। আচ্ছা জেম্মা, তুমি ফোনে জানাইও আপার কি বাবু হয়েছে। হারামজাদি, বাবু বাবু করস কেন? আল্লাহরে ক যাতে আমার সুহাগিরে ভালা রাখে। আপা আর আপার বাবু ভালো থাকবে জেম্মা। এশার আজান পড়েছে মাত্র। অনুরাগ বের হলো মসজিদের উদ্দেশ্যে। জমির আর রাজীব দুজন তার সাথে মসজিদের উদ্দেশ্যে পা দিয়েছে মাত্র। তখনই অনুরাগের ফোনে কল এলো। রাশেদকে ফোন করতে দেখে অনুরাগের ঠোঁটের কোণে হাসি এলো। ফোন তুলে কানে দিতে রাশেদের মুখে সবটা শুনে থেমে গেল সে। তুই কবে আসবি? তোর বউকে মনে হয় শহরে নিয়ে যেতে হবে। খুব দেরি হলে আসার দরকার নেই, আমরা সামলে নিচ্ছি। জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। কবে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? সন্ধ্যায়। আর আমাকে এখন জানানো হচ্ছে? তখন রওনা হলে তো আমি এতক্ষণে পৌঁছে যেতাম। ওর সাথে তো আমার দুপুরেই ফোনে কথা হলো, তখনও সব ঠিকঠাক ছিল। হ্যাঁ, হঠাৎ করেই সব হলো। খালাম্মা বারণ করেছে তাই কেউ জানায়নি তোকে। দেখিস পাহাড়ি রাস্তা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। অনুরাগ ফোন রেখে দিল। মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল। রাজীব বলল, ভাই এখন বের হব? আচ্ছা, কিন্তু আমার একজন দক্ষ ড্রাইভার দরকার। আচ্ছা ভাই। দুর্গম পথে পাড়ি দিয়ে চট্টগ্রামে সেই ছোট্ট গ্রামটাতে ছুটল অনুরাগ। একরাশ চিন্তা, উদ্বিগ্নতা আর ভয়। তার আয়নামতিটা ভালো আছে তো? রাতের আকাশ ঝলমলে, পাহাড়ি রাস্তায় পড়েছে চাঁদের কিরণ। জোনাকি পোকারা ছোটাছুটি করে চলছে সবুজের বুকে। কি সুন্দর মনকাড়া রাতের দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়। গ্রামের ছোট্ট হাসপাতালটি চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত না, অবশ্য কাজ চলছে। শায়েক চৌধুরী পুত্রবধূকে এই হসপিটালে রাখতে চাইলেন না, শহরের হসপিটালে নিয়ে ভর্তি করাবেন। তার বংশধরের আগমন যেখানে সেখানে হবে না। আনহিতা এতে বেজায় রেগে গেলেন। প্রসব বেদনায় কাঁদর মেয়েটাকে শহরে নিয়ে যাবেন, এতে কি কষ্ট কমবে নাকি বাড়বে? আয়েশা বেগম আর আজহার সাহেব পৌঁছে একদায় মাতার খোঁজ নিলেন। ভালোই, তিনি গ্রামে এক নামে পরিচিত। এই মুহূর্তে তিনি ভরসা। আয়েশা বেগমের মুখের উপর কথা বলতে পারলেন না কেউ। আনহিতা একটু বেশি ভয় পায় খিটখিটে মহিলাকে, তাই আয়নাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। অনুরাগ ঠিক তখনই এসে পৌঁছালো বাড়িতে। দূর থেকে একটুখানি আয়নাকে দেখেছিল। আর্তনাদ এখনো কানে বাজছে, এত কষ্ট। আর বাচ্চার কাছে দরকার নেই, একটাই যথেষ্ট। আয়নামতির কষ্টের ভাগ তো সে নিতে পারছে না। ছোট্ট একটা মাটির ঘর, হারিকেন জ্বালানো ঘরের এক কোণে। আয়ান শহর থেকে আসা মাত্রই ছুটলো সেই দাত্রীর ঘরে, নিয়ে চলে আসলো চৌধুরী বাড়িতে। সব পুরুষ মানুষকে বসার ঘরে বসে থাকতে বলেছে আয়েশা বেগম। আয়ান দুশ্চিন্তায় এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলো। আল্লাহ যেন তার টুনির কষ্ট কমিয়ে দেন। অনুরাগ বলল, না না ভাই, আম্মা কি বলে গেছে দেখেননি? এখন যাওয়া যাবে না। অনুরাগ বাড়ি থেকে বের হয়ে উঠোনে দাঁড়ালো। এদিক ওদিক পায়চারি করতে করতে এক সময় অমিত ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, মামা, নানু বলছে একটা ছোট্ট পাখি এসেছে। অনুরাগের বুক ছিঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। চোখ বন্ধ করে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো অনুরাগ। আয়ান এসে জাপটে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে পড়ল। অভিনন্দন ছোট্ট পাখির আব্বা। অনুরাগ অতিরিক্ত খুশিতে বোবা হয়ে গেল। শুধু চোখ দুটো ছলছল করে জানান দিল সে এই মুহূর্তে ঠিক কতটা খুশি। তার জীবনে আয়নামতি সবচাইতে বড় পাওয়া। তার আদুরে বউ ছাড়া এখন মেয়েটা আরও একটা পরিচয়। সে এখন কারো আদুরে মমতাময়ী মা। দূর থেকে শুধু কান্নার আওয়াজ শোনা গেল। অনুরাগ ধারে কাছেও যেতে পারল না। আয়েশা বেগম এসে বললেন, জামাই, তুমি এখন ওইদিকে যাবা না ভুলেও। দাত্রীকে খুশি করে আসো।
অনুরাগ পকেটের ওয়ালেটে যে কয়টা 1000 টাকা ছিল সব বের করে দাত্রীকে দিয়ে বলল, হসপিটালে আরো বেশি দিতে হতো। আপনি খুশি হয়েছেন তো? কাপড় চোপড় আমি পাঠিয়ে দেবো। দাত্রী বেশ খুশি হলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। অনেক বছর বেঁচে থাকো বাপ। হেসে ফেলল বৃদ্ধা। দোয়া দিলাম 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 অনেক অনেক দোয়া। অনেক সুখী হও বাছা, মানুষের ভালো করো। অনুরাগ একগাল হাসলো, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সবটা ভালোই ভালোই হয়েছে বলে। নরম তুলতুলে তুলোর মতো শরীর, খ্যাচ খ্যাচ কান্নার আওয়াজে ভারী পরিবেশ, বন্ধ চোখে হাত পা নেড়ে চেঁচিয়ে কেঁদে সবাইকে নাজেহাল করে ছেড়েছে ছোট্ট মেহমানটা। দূর থেকে অনুরাগের কান্নার আওয়াজটা শুনতে বেশ সুন্দর লাগছে, কি মধুর। আনহিতা আয়েশা বেগমের আড়ালে নাতনিকে নিয়ে চলে আসলেন নিচে। অনুরাগকে ডাকলেন, ছুটে আসলো অনুরাগ, তরতরিয়ে কাঁপতে লাগলো তার হাত। বলল, কেন ডেকেছো মা? এটাকে দেখো। অনুরাগ সন্তর্পণে তাকালো, দূরে গিয়ে বলল, না না, আমি নেবো না, খুব নরম, পরে টরে যাবে। আয়নামতি আবার রেগে বুম হয়ে থাকবে। এই মেয়েও রাগ করা শিখে যাবে। আমি কয়জনকে সামলাবো মা? ঠিক করে হেসে ফেললেন আনহিতা, বললেন, কি বোকা ছেলে আমার, যার জন্য এত অপেক্ষা তাকে কোলে নেবে না। নাও নাও, তোমার শাশুড়ি চলে আসলে আর নিতে পারবে না কিন্তু। আচ্ছা দাও, তুমিও ধরে রাখবে কেমন? আচ্ছা। অনুরাগ তার দু হাতের উপর নিয়ে নিল তুলতুলে শরীরটাকে, বলল, খুব নরম মা, এত নরম কেন? গড়ে যাচ্ছে যেন। এখন ওরকম হয়? মাত্রই 2 দিন হয়েছে। ছোট্ট নরম গালটাতে ঠোঁট ছোঁয়ালো অনুরাগ। শায়লা বেগম আসতে আনহিতা চলে গেল। অনুরাগ মেয়েকে নিয়ে বসলো সোফায়। শায়লা বেগম পাশে এগিয়ে বসলো, বলল, দাদু ভাই, বউয়ের সাথে দেখা হয়েছে? কেউ যেতে দেয় না তো। আহারে কি দুঃখ আমার ভাইয়ের। আমি যদি সাহায্য করি? পারবে না, ওখানে শাশুড়ি মা আছে। একটা কথা বলো আমায়, আমার বউ আর আমি গেলে নাকি সমস্যা? সব কুসংস্কার। আমি বুঝতে পারছি আমার ভাইয়ের দুঃখ। আর শোক না ফেলে আমাকে আমার বউয়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা, তুমি আমার পেছন পেছন আসো। শাশুড়ি যদি কিছু বলে? আসো আসো, আমি সামলে নেব। অনুরাগ দাদির পিছু পিছু গেল। কোলে তার ছোট্ট মাটা, চোখ একটু একটু খোলা। অনুরাগ নাকের ডগায় আদর দিল, বলল, তোমার আম্মাজান এখন আমার কাছে দুর্লভ আম্মাজান। বলেই হেসে ফেলল অনুরাগ। শায়লা বেগম পিছু ফিরে বলল, দাদু ভাই, একটু করে দেখো, চলে আসবে আবার। তোমার শাশুড়িকে আবারও ভয় হয়? আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। আয়েশা বেগম নাকি রান্নাঘরের দিকে গিয়েছে গরম পানি আনার জন্য। সেই সুযোগে শায়লা বেগম অনুরাগকে ঘরে ঢুকিয়ে দিল। জামিলি এসে বলল, আমি খালাম্মারে গিয়া বলে আসি ছোট সাহেব বৌরানির কাছে গেছে গা। আরে না না, এদিকে এসো, তোমার যা চাই তাই দেবো, বলিও না প্লিজ। তাহলে আমার একটা লিপস্টিক আর ফর্সা হওয়ার ক্রিম লাগবো। বৌরানি যেগুলা মুখে মাঝে সেগুলা। আরে আমি তো দেখি না কি মাঝে, কিছু দেয় না। আমার বউ এমনিতে সুন্দর। নয়, আমি জানি কিছু তো মাঝে। আচ্ছা আচ্ছা, ওগুলো তুমি ওর কাছ থেকে নিয়ে নিও, আমি এনে দেবো, ঠিক আছে? কসম করো শাশুড়ি মাকে বলে দেবে না। ঘুমন্ত সদ্য নতুন এক মা জননী বাচ্চার কিচিরমিচির আওয়াজ শুনে চোখ মেলল, ঠোঁটের কোনায় হাসি ফুটলো যখন দেখলো এক পিতার কোলে সন্তান, তারই সন্তান। কি সুন্দর! অনুরাগ মেয়ের মাথায় চুমু খেয়ে মেয়েকে চট করে আয়নার পাশে শুইয়ে দিল। বউকে এক হাতে টেনে এনে বলল, আয়নামতি, কেউ আসতে দেয় না এখানে, কি জ্বালা রে ভাই। আমি আমার বউয়ের কাছে আসতে পারি না, এটা কোনো কথা? আয়না মিটি মিটি হেসে ফেললো, দুর্বল গলায় বলল, আপনি তো বাবা হয়ে গেছেন, বোকাশোকা রূপটা আবার পাল্টে যাক না। কি দরকার? আমার বউ আমাকে বোকাশোকাই পছন্দ করে, মেয়েও করবে। বোকা আব্বা, বুদ্ধিমতী আম্মা। বলেই হেসে ফেলল অনুরাগ। আয়নাও, কেমন মানুষ আপনি? আমি কালকেই আপনাকে খুঁজছিলাম জ্ঞান ফেরার পর, কোথায় ছিলেন? কেউ আসতে দিলেই তো। তোমার মা জননী তো একেবারে আসতেই দিচ্ছে না। আমি তোমার কাছে আসলে নাকি তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না, এটা কোনো কথার কথা? আয়না হেসে ফেললো, বলল, ওনারা কত নিয়ম কানুন মানে, সে যাই হোক, সব ঠিকঠাক আছে তো কুহেলি? তোমার আর কোনো কথা নেই। উহেলি ফুহেলি যা করার করুক, ভেড়া সবসময় ভ্যা ভ্যা করবেই। সিংহ গর্জন একেবারেই করে আর সব কাঁপিয়ে দেয়। যতদিন অনুরাগ চৌধুরী থাকবে ততদিন ওই কুহেলি আর খালিকুজ্জামানের মতো অমানুষও থাকবে। যেখানে শুভ কিছু থাকে সেখানে অশুভ কিছুও থাকে। শত্রু একেবারেই নির্মূল হয় না এনামতি। শুধু তুমি পাশে থাকো,
হাতটা ধরে রাখো আর বুকটা ঠাঁই হিসেবে নাও। বাকি সব কিছুকে আমি তুচ্ছ ঘোষণা করে দিলাম। আমার পরিবার আর আপনজনগুলো আমি দুর্বল জায়গা হিসেবে দেখতে চাই না, শক্তি হিসেবে দেখতে চাই। আয়না অশ্রু চোখে হাসলো, বলল, আমি জীবনের শেষ অবধি আপনার হাতটা ধরে রাখবো, এক মুহূর্তের জন্যও ছাড়বো না। আমি আপনার রণরঙ্গিনী হব রণবীর, আপনাকে সাজিয়ে দেব রণসজ্জায়, আর আপনি বারবার ফিরবেন যুদ্ধে জয়ী হয়ে। আমি থাকবো এক সুন্দর অপেক্ষায়। অনুরাগ মাথা নামিয়ে প্রাণমোহিনীর কপালে প্রলেপ আঁকলো ভালোবাসার, মেয়ের কপালে দিল স্নেহ মমতার স্পর্শ, অতঃপর বলল, আমার মেয়ে জ্যোৎস্না নিয়ে এসেছে আয়নামতি, ওর নাম হবে জ্যোৎস্না রানী। নামটা সুন্দর না? আমি ওকে এই নামেই ডাকবো। বাকিরা যা বলার বলুক গে, আমার কি? আমার মেয়ের নাম আমি দিয়ে দিলাম, আমার মেয়ে। আয়না ভিজে গলায় বলল, নামটা সুন্দর প্রফেসর, কিন্তু মেয়েটা আমাদের। হিংসুটে মহিলা। পরিশিষ্ট। সায়ানের কান্নার আওয়াজে ফোন রাখতে হলো আয়ানকে। উঠোন থেকে বাড়িতে পা রাখলো। মীরা কোথায় গেল, রূপাও বা কোথায়? রুমে পা রাখতেই দেখলো মীরা ঘুমোচ্ছে, বুকের উপর সায়ান শুয়ে শুয়ে কাঁদছে। রাতে একদম ঘুমাতে চায় না ছেলে। আয়ান এগিয়ে এলো, ছেলেকে কোলে তুলে আদর করলো, সারা মুখে বলল, কেন কাঁদে আব্বা? আম্মা। আম্মা ঘুম, পাজি আম্মাটা। মীরা চোখ মেলে চেয়ে থাকলো, কম্বল টেনে গায়ে দিয়ে বলল, তোমরা বাপ ছেলে আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন? তুমি আমার ছেলেকে কাঁদিয়ে ঘুমাচ্ছ মীরা, খুব খারাপ। আয়ান ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো, বলল, আমরা আজ থেকে কথা বলবো না মীরার সাথে, ঠিক আছে? ঠিক। ঠিক। বলেই আবারও আদর করলো ছেলেকে। নামিরা চোখ মেলালো, আবার সায়ানকে নিয়ে নিল, বুকে টেনে শক্ত করে ধরলো, মাথায় চুমু আঁকতে আঁকতে বলল, ও আমার ছেলে, তুমি ও হওয়ার সময় ছিলে না তো? মন খারাপ হয়ে গেল আয়ানের। কম্বল গায়ে টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। আচ্ছা ঘুমাও। আব্বা। আয়ান ফিরল না। নামিরা হেসে ফেললো, সায়ানকে তার পাশে রাখলো, হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো আয়ানকে, পিঠে মুখ ঘষে বলল, এই শ্বশুরের ছেলে, রাগ কেন? মজা করলাম তো। আয়ান হাতটা ধরলো, বলল, রাগ করিনি মীরা। তাহলে আমার দিকে ফেরো, ফিরো বলছি। ফিরলাম। নামিরা হাসলো, ছেলের দিকে ফিরল, বুকে টেনে নিল ছেলেকে। আয়ানের এক হাত নিয়ে বলল, জড়িয়ে ধরো না, সব বলতে হয়। আয়ান হেসে ফেলল, জড়িয়ে ধরে মা ছেলেকে টেনে নিল। মন মাধবীর কানে নাক ঘষতে ঘষতে চুমু খেলো, বলল, মীরা আমি তোমার কাছে কেমন স্বামী? নামিরা তার হাতটা নিয়ে চুমু খেলো, ফিরে তাকালো, বলল, সত্যি বলবো নাকি মিথ্যা? অবশ্যই সত্যিটা মীরা। তাহলে বলতে হয় তুমি আমার তেমন স্বামী যেমনটা চেয়েছিলেন অন্তর্যামী। গাল ভরা তৃপ্তির হাসি দেখা দিল আয়ানের মুখে। সায়ান উঠে বসলো, নামিরার আয়ানের মাঝখানে এসে কিকি করে হেসে দিল, বলল, মায়ে। মায়ের? কাকে মায়ের দেবেন? আম্মা। আব্বা। নামিরার আয়ান দুজনাই হেসে উঠলো, দুজন দুজনার ঠোঁটে স্নেহ মাখা স্পর্শ বসালো ছেলের কপালে। আরে কি করছেন? আশেপাশে সবাই মানুষ, আপনি কি পাগল? অনুরাগ বাগানের আশেপাশে তাকালো, কয়েকজন ফুল তুলতে তুলতে তাদের দিকে তাকিয়ে আছে। অনুরাগ মুখে সুরে বলল, ওই এদিকে কি কাজ কর ভাই আমার। তারপর মিনমিন করে পড়ল, শালা এদের প্রেম প্রীতি দেখার এত শখ, কোথাও শান্তি নাই। আয়না হেসে ফেললো। অনুরাগ হাত দিয়ে একটা রজনীগন্ধার স্টিক ছিঁড়ে নিয়ে বলল, না রজনীগন্ধা, এটা দিলাম আমার জীবনটা রজনীর মতো সুগন্ধি করে দেওয়ার জন্য। আয়না হাতে নিল, বলল, ধন্যবাদ। অনুরাগ জারবারার একটা ফুল ছিঁড়ে কানের কাছে গুজে দিল, বলল, যার বেড়া দিলাম প্রাণবন্তা আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য। আয়না ফুলটা ছুঁয়ে হাসলো। অনুরাগ গ্লডিওলাস নিয়ে হাতের মুঠোয় দিল, বলল, এটা দিলাম আমাকে একটি রাজকন্যার পিতা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আয়না আবারও হাসলো। অনুরাগ লাল কমলা হলুদ রঙের এক মুঠো গাঁদা ফুল এনে মাথার কাপড় সরিয়ে খোপায় গুজে দিল, বলল, সব দিলাম আমাকে ভালোবাসার সুযোগ করে দেওয়ার জন্য। আরো দেবেন? অনুরাগ কোমর টেনে তার কাছে নিয়ে এলো আয়নাকে। কেউ যদি দেখে ফেলে? অনুরাগ জবাব দিল না, কপালে দীর্ঘ চুম্বনেকে তাকালো, বলল, এই চুম্বন সারা জীবন তোমার পাওনা মহারানী, আমাকে ভালোবাসার জন্য। আয়না তার দু হাতে বন্ধনে আগলে নিল পুরুষালী মুখটা, নিজের কাছে নামিয়ে এনে পরপর চুম্বন এঁকে দিল খুব ব্যক্তিগত জায়গায়। অতঃপর বলল, আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য, বিশ্বাস করার জন্য, সবকিছুর জন্য আপনাকে একটা পৃথিবী সমান ভালোবাসা দিলাম। যদি কখনো মনে হয় ফুরিয়ে আসছে আমায় বলবেন,
আমি দিতে কুণ্ঠাবোধ করবো না প্রাণপুরুষ। অনুরাগের ঠোঁটের কোণায় চমৎকার হাসি। সে আরও একটা স্পর্শ আঁকলো কপালে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই আমার তুমিটা সবচাইতে অনন্য। আমি 1000 বছর তোমাকে ভালোবেসে গেলেও ক্লান্ত হব না এরামতি।